সালমান শাহর কোন কথা আপনার এখনো মনে পড়ে? একদিন আমি কড়িতলা আমাদের এফডিসিতে শুট করতেছে, পিছন থেকে একজন লোক এভাবে জড়াই ধরছে, কে ঘুরে দেখে সালমান শাহ। আচ্ছা, বলো ও খুব দ্রুত কথা বলতো না, বললো ভাই আশা ভালোবাসার ছবি চলবে কিনা জানি না, আপনি সুপারস্টার, এই ছবির পর আপনার সুপারস্টার। মানে এবং আশা ভালোবাসার পর তাকাই পিছনে তাকাই, আমাকে তাকাতেই হয়। দারুণ, মানে ওই প্রথম ভিলেনের চরিত্র এবং ওই সিনেমা থেকে একদম সামনের দিকে একসঙ্গে। শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, রাজীব, হুমায়ুন ফরিদিরা, তারা ছিলেন মানে তাদের জন্য আসলে খল চরিত্র অভিনয়টা ছিল ডাল ভাত, যাদের কাছে আপনি অনেক কিছু শিখেছেন, তাদের সান্নিধ্য পেয়েছেন এবং তাদের অনেক আদেশ, নির্দেশ, উপদেশ পেয়েছেন এবং সেগুলো মেনে চলেছেন। সেই গল্পগুলো শুনবো। আরেকজন আহমেদ শরীফ এনাদের মধ্যে ছিলেন। তো মানে যেমন এটিএম ভাইয়ের ফার্স্ট চেতনা ছবিতেই যখন কাজ করতে যাই, এটিএম ভাই ডায়ালগ তো লাইন তো তখন পুরো মুখস্থ, কিন্তু যখন কাউন্টার উনি ওয়েস তখন তো বুঝতাম না, ওভার শোল্ডার শর্টটা নিল, এখন আমার ওনার ওয়েসে আমার শর্ট, বাট আমি যখন ডায়ালগ দেই তখন উনি যে রিয়াক্ট করে পিছন থেকেই ওনার চোখের দিকে তাকিয়ে যখনই বলি এনজি, তখন যে ডায়ালগ বলতে ওনার দিকে চোখে তাকাই না, উনি যে কি রিয়াকশন করে আমার এনজি। 5, 7, 8টা শটের পরে ছোটকু আহমেদ আমার ওস্তাদ বলতেছে কি হয়েছে মিশা, তোর তো দেরি হয় না? তা আমি বলতেছি বাবা আমি বুঝতে পারতেছি না, মানে টেম্পো যেভাবে নিয়ে আরম্ভ করি, কিন্তু উনি যখন রিয়াকশন দেয় না আমি এরকম মানে পুতিয়ে যাই। তখন আমাকে এটিএম ভাই বললো ছোটকু একটু দাঁড়াও, আমি বলি বাজান তুই আমার চোখের দিকে না তাকিয়ে তুই ভ্রুর দিকে বা কপালের দিকে তাকিয়ে, ওভার শোল্ডার বোঝা যাবে না, তুই শর্ট দে, কারণ আমি রিয়াকশন দিচ্ছি ও নার্ভাস হয়ে যাচ্ছে। এবং পারফেক্ট 9 নম্বর শর্ট দিলাম, কপালের দিকে তাকিয়ে শর্ট ওকে। আরে বাহ। তারপর ফরিদি ভাইকে তো অসম্ভব পছন্দ করি, মানে বলে বোঝাতে পারবো না। আমি আমার ওয়াইফকে বলেছিলাম তোমাকে ছাড়া আরেকটা ব্যক্তির সাথে আমি তার সাথে থাকতে পারবো, তার সাথে তাকে আমি সেবা করব, সেটা হচ্ছে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি। আরে বাবা, ফর গড সেক, এত ভাল লাগে তাকে, মানে এত মানে মানে আমি বলে বোঝাতে পারবো, মানে ভক্ত আর কি, তার আশেক আর মাসুকের ব্যাপার। তো আমরা আশেক ওনার, উনি একটা রিয়াকশন, উনি তো 1 সেকেন্ডের মানে এক্সপ্রেশন চেঞ্জ করতে পারতেন, বললেন না সব একসাথে ছবিতে থাকা দরকার নেই। আমার তো মন খারাপ হয়ে গেছে, এত ভালোবাসি ফরিদীপের সাথে এরকম সখ্যতা হয়ে গেছে, না এটা তো সম্ভব না। তারপর উনি হা 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 করে হাসে বললেন যে শোন, আমার সাথে থাকলে তোর ক্ষতি, ফোকাস আমার দিকে থাকবে, তুই একাই ফোকাস নেওয়ার ক্ষমতা রাখিস। দারুণ। তাই আমি বুঝছি যে এমনি আসলে আমাকে পাশ কাটানোর জন্য বা ছবিতে রাখতে উনি কম চান বা এরকম কিছু হবে, আমি বুঝি নাই। কিন্তু ডে বাই ডে ওনার সাথে রোজ মানে শুটিং রোজ রাত্রে কথা বলতাম। তো তারপর যা টিপসগুলো আছে, মানে আমি খুব দ্রুত কথা বলি, ডাবিং কিভাবে করব, মানে কেঁদে ফেলতেছি, যে সবাই বলতেছে যে ফরিদি ভাই তুমি খুব দ্রুত কথা বলো, ফরিদির মতো কথা বললে হবে নাকি, ফরিদি এক পিস, তুমি ডাবিং করতে পারবো না, তোমার বডি ল্যাঙ্গুয়েজের সাথে যদি ডাবিং আরেকজন করে তাহলে তুমি আর্টিস্ট হতে পারবো না। খুব দুঃখ প্রকাশ করে বললাম। তো বলে কি প্রবলেম কি তোর? আমি বললাম যে ডাবিং নাকি আমি করতে পারবো না বলতেছে। বলে শুটিং তুই ডেলিভারি তুই দিয়েছিলি? আমি বলে হ্যাঁ। তো ডেলিভারি তুই দিলে ডাবিং করতে পারবি না কেন? ওইগুলো কারো কথা শুনবি না, তুই ডাব করবি। তো এই ডাবিংয়ের কনফিডেন্ট উনি দিয়েছেন। শ্রদ্ধেয় রাজীব ভাই আমাকে একদিন, রাজীব ভাই তখন সুপারস্টার, তো আমরা আগে মেকআপ রুম একটাই ছিল, রাজীব ভাই মেকআপ রুমে ঢোকার আগে আমি তার ছেলে কাজ করতেছি, ইয়াং ভিলেন, আমরা সব ইয়াং যত নায়ক নায়িকা ছিলাম বা ভিলেনরা, সিনিয়ররা ঢোকা, রাজ্জাক ভাই, রাজীব ভাই, শ্রদ্ধেয় কবরী ম্যাম, শাবানাজি, ববিতা আপু ঢোকার আগে আমরা মেকআপ রুম ছেড়ে দিতাম, ওনারা আসবে, সিনিয়ররা বসবে যদি। আর আমরা যখন আমি ওমর সেনি বা সালমান যখন থাকতাম, তো অমিত হাসান, তখন আমরা নিজের আড্ডা দিতাম। তো আমি একদিন আড্ডা মারতেছি মেকআপ রুমে, রাজীব ভাই ঢুকে গেলেন, আমি খেয়াল করিনি, আমি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছে, বসো বসো মিশে যাচ্ছি কেন, বসো বসো। তারপর বললো কটা ছবি হাতে, কটা ছবি করতেছো? তো আমি অনেকগুলো ছবি করতেছিলাম, বাট আমি বলে ফেললাম উস্তাদ মনে হচ্ছে 14-15টা। আচ্ছা, ছবি অনেক আরো বেশি করছি। তো আমি মনে করে বললাম 14-15টা ছবি করতেছি, কারণ ওনার সাথেই এক সপ্তাহে 2-3টা ছবি আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। তারপর ফরিদি ভাইয়ের সাথে, এটিএম শামসুজ্জামানের সাথে। তো বললেন যে তুমি একদিন সকালে এইভাবে কাজ করে যাবা, ঠিক এইভাবে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো তুমি বাংলাদেশের নাম্বার 1 ভিলেন। তো আমি চুপচাপ হয়ে গেলাম, তার কথা তো একদম মানে খুলে গেছে একেবারে এখানে। তো আরেকটা উপদেশ দিয়েছিলেন যে আমরা যেহেতু নেগেটিভ রোল করি না, বাংলাদেশের মানুষ খুব সাধারণ মানুষ, খুব ভালোবাসে,
তো এই ড্রেস মানে উগ্র ড্রেস ট্রেস পরলে ওনারা এমনিতে আমরা নেগেটিভ রোল করি, তো যত সিম্পল ড্রেস পরা যায় অত ভালো। আমি ওনার পর থেকে আমি কখনো আর কোনো এরকম কোনো মানে যাতে সবার চোখ কেড়ে নেই ওইরকম আর আমি ড্রেস পরি না ওই দিন থেকে।